কবে ঈদের ছুটি দেব? স্যার ঈদের আগে স্যার দিন। 2-3 দিন আগে দিন। ঈদ হচ্ছে কয় তারিখে? অনেকে তো ইয়ে করতেছে যে স্যার গ্রামে যাবো যাবো, কবে 21 তারিখ বন্ধ স্যার। দিবেন? স্যার 20-21। 20, 21, 22, তাই তো এরকম সময় হতে পারে। তাহলে সেই হিসাবে আমরা 20 তারিখ যদি ধরি তাহলে আসলে কয় তারিখ? 9 তারিখ। এই সপ্তাহে কবে শেষ হচ্ছে? কয় তারিখে? এই সপ্তাহে 12 তারিখে শেষ হচ্ছে। তাহলে হচ্ছে 13, 14। স্যার 16 তারিখে পড়িয়ে ছুটি দেন। হুম আজ হচ্ছে 9, 16 তারিখ, তো আগামী সোমবার। তারপরে ওদিকে আমরা আবার এক সপ্তাহ সময় দিব, তাই তো? তাহলে জি তোমাদের স্যার, আবার সময় 23 তারিখে 23 খুলে। তারিখে বা 25 তারিখে শুরু করা যাবে। আচ্ছা, ঠিক আছে। অনেকে বলছে, তো আমি এখন বলতে পারছি না যে কবে, দেখি জানাই দিবনি কবে কি। অনেকে তোমরা গ্রামে যেতে যাচ্ছ, ভালো। আচ্ছা, তো ঠিক আছে। আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডিশন এবং স্টিল অফ দ্য ক্লাব। আমরা গতদিন পড়েছি অফ দ্য ক্লাব। আজকে তাহলে আমরা নেক্সট পড়ব, কি আছে সেটা? স্যার রোজারটি কাভারলি আট চার্জ। স্যার রজার অ্যাট চার্চ। আচ্ছা, আমরা সরাসরি টেক্সটে চলে যাই। তোমরা একটু শিট টেটগুলো একটু পড়ে নিবা। তাহলে স্যার রজার চার্চে কেমন থাকেন সেই বিষয়টা নিয়ে আলোচনা। এর ভিতরে আমরা প্রথমে স্পেকটেটরের বর্ণনা শুনেছি, তারপরে আমরা দেখলাম অফ দ্য ক্লাব। সেখানে আমরা কয়জন পেয়েছি? ক্লাবের সদস্য কতজন? 6 জন। 6 জন। তার ভিতরে ফার্স্ট নাম কার এসেছে? স্যার ব্লগার কাবাডি। স্যার রজার ডি কাভারলি, তাই তো? জি স্যার। তো দেখি এটা কার লেখা হবে তাহলে। দেখো, প্রথমটা ছিল এডিসনের, তারপর একটা এডিসন। স্টিলের, এখন আবার এডিসনের। হ্যাঁ, জোসেফ এডিসন। জোসেফ এডিসন লিখুক আর যাই লিখুক, আমাদের স্পিকার হবে কে বলো তো? স্যার রজার। না, কি নামে চিনবো তাকে আমরা? যেগুলো লিখতেছে তার নাম কি? ডিক্টেটর না স্যার? হ্যাঁ, ডিক্টেটর। মিস্টার স্পেকটেটর। এটা বুঝতে হবে তো, মিস্টার স্পেকটেটর, বুঝতে পারছো? কি জি প্রথমেই স্যার। প্রথমেই তো আমরা বুঝলাম যে এখানে কেউ তো কারো নাম দিচ্ছে না। কেউ কি আমরা ইন্ডিভিজুয়াল নামে চিনবো, নাকি স্পেকটেটর নামে চিনবো? আমাদের এই যিনি কথক হবেন বা ন্যারেটর হবেন, তাকে আমরা কি নামে চিনবো বলো? হুম হুম, বলো। স্পেকটেটর। হ্যাঁ, স্পেকটেটর নামে চিনবো। ঠিক আছে। তো ঠিক আছে, আমরা একটু দেখি। বলছে, আই এম ভেরি প্লিজড, আই অ্যাম অলওয়েজ ভেরি প্লিজড উইথ আ কান্ট্রি সানডে। কান্ট্রি সানডে বলতে গ্রামে রবিবার দিনটা আমার খুবই পছন্দের। ঠিক আছে, তো রবিবারটা কেন পছন্দের ফলতো? তোমাদের যেমন কি পছন্দ, শুক্রবার পছন্দ নাকি? শুক্রবারের ছুটির দিন গ্রামে। এটা হচ্ছে নামাজের দিন, পবিত্র একটা দিন। এই দিনে সবাই কি কি করে? নামাজ পড়তে যায় ছেলেরা, তাই তো? মেয়েরা বাড়িতে নামাজ পড়ে, তারপরে ঘরে সবাই আসে ছুটিতে, সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়, খাওয়া দাওয়া হয়,
মানে এটা আনন্দের, এটা কি আনন্দের দিন হবে না বলো? তো তেমনিভাবে জি স্যার। ওইখানে কবি আমাদের স্পিকার বলতে চাচ্ছেন কি, যে তিনি বিশেষ করে গ্রামে রবিবারে খুবই খুশি থাকেন। দেখো, আই অ্যাম অলওয়েজ ভেরি প্লিজড, ওয়েল প্লিজড উইথ আ কান্ট্রি সানডে অ্যান্ড থিঙ্ক, এবং মাঝে মাঝে ভাবি যে ইফ কিপিং হলি দ্য সেভেন্থ ডে ওয়ার আ অনলি হিউম্যান ইনস্টিটিউশন, এটা যে হলি রাখা, কিপিং হলি দ্য সেভেন ডে, তাহলে সপ্তাহের 7 দিনের মধ্যে সপ্তম দিনটাকে হলি রাখা, এটাই হচ্ছে একমাত্র হিউম্যান ইনস্টিটিউশন, মানে মানুষের তৈরি সবচেয়ে উপকারী একটা কার্যক্রম। ইট উড বি দ্য বেস্ট মেথড দ্যাট কুড হ্যাভ বিন থট অফ ফর দ্য পলিশিং অ্যান্ড সিভিলাইজিং অফ ম্যানকাইন্ড। তাহলে যদি এটাকে আমরা হলি এভাবে রাখতে পারতাম, তাহলে হয়তো এটা এমন একটা উত্তম পদ্ধতি হতো, যে পদ্ধতির মাধ্যমে আমরা কী করতে পারতাম, মানব জাতিকে পলিশিং এবং সিভিলাইজ করতে পারতাম, মানে বা করা যেত, যে কুড হ্যাভ বিন থট অফ ফর দ্য পলিশিং অ্যান্ড সিভিলাইজিং অফ ম্যানকাইন্ড, মানুষকে সিভিলাইজ এবং পলিশ করা যেত এই দিনগুলোতে, যদি এগুলোকে আমরা হলি রাখতে পারতাম। মনে করি এই দিনে কোনো দোকানপাট খোলা থাকবে না, কোনো কার্যক্রম হবে না, কোনো কার্যক্রম না মানে কোনো কার্যক্রম না, একমাত্র বিশেষ জরুরি যেগুলো সেগুলো হচ্ছে হাসপাতাল, ক্লিনিক, আর হচ্ছে মেডিসিন যেগুলো আছে এইগুলো বাদে বাকি আর মনে করো কিচ্ছু খোলা থাকবে না, সব ওপেন থাকবে, মানে থাকবে, বন্ধ থাকবে, ক্লোজ থাকবে। এবং মানুষজন কোথায় যাবে? ধর্মীয় প্রতিষ্ঠানে যাবে, সেখানে ধর্মকর্ম করবে, পরিবারের সাথে সময় কাটাবে, ঘুরবে টুরবে ইত্যাদি ইত্যাদি। তাহলে কেমন হতো? মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো হতো, তাই না? এবং মানুষ ভালোভাবে সময় কাটাতে পারতো, এবং মানুষ আলটিমেটলি নিজেকে সিভিলাইজ করতে পারতো। এত মানুষ হিংস্র, এত মানুষ বিদ্বেষী, এত পাপাচারী মানুষ হতো না। কি কথা বুঝতে পারছো? এটা হচ্ছে কার চিন্তা? এটা হচ্ছে আমাদের ন্যারেটরের চিন্তা, নাকি? কি সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? ইট ইজ সার্টেন, হচ্ছে এটা ঠিক, দ্য কান্ট্রি পিপল উড সুন ডিজেনারেট ইন্টু আ কাইন্ড অফ স্যাভেজেস অর ব্যাবারিয়ান্স। হ্যাঁ, মানে গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি স্যাভেজ বা ব্যাবারিয়ান হয়ে যেত, মানে কি বর্বর হয়ে যেত, অসভ্য হয়ে যেত, যদি ওয়ার দেয়ার নট সাচ ফ্রিকুয়েন্ট রিটার্নস অফ আ স্টেটেড টাইম। হ্যাঁ, এই যে টাইমটা বলা হলো না রবিবার, এরকম যদি কোনো টাইম দিয়ে জনগণকে একসাথে না নেওয়া হতো, তাহলে কবে গ্রামের মানুষ আরও বর্বর হয়ে যেত। ইন হুইচ দ্য হোল ভিলেজ মিট টুগেদার উইথ দেয়ার বেস্ট ফেস, কারণ এই দিনে, এই রবিবারে মানুষজন করে কি, সবাই মোটামুটি তাদের বেস্ট ফেস নিয়ে একজন একজনের সাথে সাক্ষাৎ হয়, কারণ তারা সবাই চার্চে আসে। আর যখন তারা চার্চে আসে, তখন চার্চে কি এলোমেলোভাবে আসে বলো? তোমরা যখন মন্দির বা মসজিদে যাও, তখন কি, বিশেষ করে মসজিদে যাওয়ার আগে কি করা হয়? অজু করা হয় না? গোসল করে, হ্যাঁ, অজু গোসল করে। করা হোক বা অজু করা হয়, মানে নিজেকে সাজগোজ করে সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়। তাহলে বলতেছে এইরকম দিন যদি না থাকতো, তাহলে তো মানুষ এগুলো করতে পারতো না। আর আছে বলেই এরকমভাবে সাজগোজ করে যায়, নিজেকে সুন্দর করে পরিপাটি করে যায়। দেখো, ইন দেয়ার ক্লিনলিনেস হ্যাবিটস, হ্যাঁ হ্যাবিটস, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাবিটটা মেনটেন করতে পারে। টু কনভার্স উইথ ওয়ান আনাদার আপন ডিফারেন্ট সাবজেক্ট, চার্চের আগে বা পরে, হ্যাঁ, বা হয় না যে নামাজের পরে বা নামাজের আগে মানুষজন বিভিন্ন গল্প করে না শুরু হওয়ার আগে, তো এরকম তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর হেয়ার দেয়ার ডিউটিস এক্সপ্লেন টু দেম, কে কার ডিউটি কীভাবে পালন করতেছে এগুলো সম্পর্কে শোনে। অ্যান্ড জয়েন টুগেদার ইন অ্যাডোরেশন অফ দ্য সুপ্রিম বিং, এবং শেষ পর্যন্ত তারা চার্চে বসে সুপ্রিম বিংয়ের প্রশংসায় নিজেরা একসাথে জয়েন করে। সুপ্রিম বিংকে এই জায়গায় বলো? গড। হ্যাঁ, গডকে বোঝানো হচ্ছে, গডের অ্যাডোরেশনে বা গডের পূজায় বা গডের প্রশংসায় বা গডের কাছে প্রার্থনায় সবাই মিলিত হয়। তাহলে এইরকম একটা দিন আসলে প্রয়োজন। এরকম দিন আছে বলে আজকে কি হচ্ছে, সানডে ক্লিয়ারস অ্যাওয়ে দ্য রাস্ট অফ দ্য হোল উইক। তাহলে পুরো এক সপ্তাহ ধরে আমাদের মনে যে সকল ধুলাবালি জমে গেছিল, আমাদের মন যে জং ধরে গেছিল, সেই জংগুলোকে উঠিয়ে দেয়। এখানে রাস্ট বা জং বলতে কি কি বোঝানো হচ্ছে বলো? যত রকমের পাপ, তাই পাপাচার তো, দিন পাপ এগুলা। চিন্তা, তাই তো, দুর্নীতিমূলক চিন্তা, হ্যাঁ, যত রকমের খারাপ কিছু ছিল সব কিছু জমে গেছিলো, সেগুলোকে ক্লিয়ার অ্যাওয়ে করা হয়। নট অনলি অ্যাজ ইট রিফ্রেশেস ইন দেয়ার মাইন্ডস দ্য নোশন অফ রিলিজিয়ন, এই দিনে যে শুধু মানুষের মনে ধর্ম সম্পর্কে আইডিয়াগুলো রিফ্রেশ হয় তা না, বাট অ্যাজ ইট পুটস বোথ দ্য সেক্সেস আপন অ্যাপিয়ারিং দেয়ার মোস্ট অ্যাগ্রিয়েবল ফর্মস, বরং এই দিনে নারী পুরুষ সবাই তাদের নিজস্ব একটা মানানসই পরিবেশে বা বেশভূষায় তারা একজন একজনের সাথে সাক্ষাৎ হয়। অ্যান্ড এক্সার্টিং অল সাচ কোয়ালিটিস আর অ্যাপ্ট টু গিভ দেম এ ফিগার ইন দ্য আই অফ দ্য ভিলেজ, এবং এই মুহূর্তে তারা নিজেকে যোগ্য মানুষ রূপে সকলের সামনে নিজেকে উপস্থাপন করে। এই জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা শর্ট নোট থাকে, খেয়াল দেখো, হ্যাঁ, সিগনিফিকেন্স অফ সানডে, বুঝতে পারছো? কান্ট্রি সানডে, রাইট?
অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ কান্ট্রি সানডে বা রাইট এ নোট অন দ্য কান্ট্রি সানডে, এরকম একটা বিষয় থাকে, তো এগুলো বলতে হবে। আ কান্ট্রি ফ্লেভার ডিস্টিংগুইশেস হিমসেলফ অ্যাজ মাচ ইন দ্য চার্চইয়ার্ড অ্যাজ সিটিজেন্স ডাজ আপন দ্য চেঞ্জ, তাই তো? তাহলে এই কান্ট্রি সানডেতে মানুষ কী করে, কান্ট্রি ফেলোরা ডিস্টিংগুইশ করে হিমসেলফকে। ডিস্টিংগুইশ মানে কি, আলাদা করে উপস্থাপন করে। আমরা সবাই চাই না যে নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করতে, যাতে মানুষরা আমার দিকে তাকায়, আমাকে অন্যভাবে দেখে, এরকম করি না আমরা? বলো। যেমন এই যে ঈদ আসতেছে, তুমি একটা পোশাক কিনবা, পোশাকটা কেন পছন্দ করবা? একটা আলাদা পোশাক কিনবা, তুমি আলাদা খাওয়া দাওয়া করবা, বাড়ির মানুষজন আলাদাভাবে নিজেকে তৈরি করবে, এটা কেন? এটা নিশ্চয়ই আমাদের টার্গেট থাকে কি, মানুষজন দেখবে, অন্যদের সামনে আমরা নিজেকে কীভাবে তুলে ধরবো, হ্যাঁ, অন্যরা আমাদেরকে কীভাবে আলাদা করে চিনবে, এরকম এটাকে একটা ডিগনিটি বোধে হোক বা মান সম্মান বোধে হোক আমরা এই কাজগুলো করে থাকি। তাই চার্চে ঢোকার আগে সবাই যখন একসাথে নিজেকে এক এক জায়গায় উপস্থাপন করে, তখন কে কেমন নিজেকে কীভাবে উপস্থাপন করতেছে, এই দিনটাই মানুষ সেটা চিন্তা ভাবনা করে। অ্যান্ড দ্য হোল প্যারিশ পলিটিক্স বিং ডিসকাস, দেখো, জেনারেলি ডিসকাস ইন দ্যাট প্লেস আইদার আফটার সারমন অর বিফোর দ্য বেল রিংস, হ্যাঁ, মানে চার্চের বেল বাজার আগে অথবা সারমনের পরে তারা কী নিয়ে কথা বলে? দ্য হোল প্যারিশ পলিটিক্স নিয়ে কথা হয়ে যায়। যেমন আমরা একসাথে মিলিত হলে কী হয়, আমাদের দেশে রাজনীতি নিয়ে কথা হয় না মানুষের ভিতর? বলো। জি স্যার। হ্যাঁ, সবাই একসাথে জি বসে স্যার। দেখাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, কেউ তার বিজনেস নিয়ে কথা বলতেছে, কেউ তার চাকরি নিয়ে কথা বলতেছে, কেউ হয়তো দেখাচ্ছে রাজনীতি নিয়ে কথা বলতেছে। কখন? চার্জ শুরু হওয়ার পরে, মানে চার্জ শেষ হয়ে যাওয়ার পরে অথবা চার্জ শুরু হওয়ার আগে, মানে যে সময়টা একসাথে তারা থাকে। তারপরে আস্তে আস্তে আবার সবাই বাসায় চলে যায়, আবার এক সপ্তাহ পরে আবার মিলিত হয়। সো দিস ইজ জাস্ট আ মোমেন্ট অফ, হ্যাঁ, মিটিং, তাই না, উইথ ইচ আদার, উইথ দেয়ার বেস্ট ফর্মস অ্যান্ড আইডিয়াস, এরকম আর কি। তো এটা হলো কারেন্ট সানডে নিয়ে প্রথমে একটা ইন্ট্রোডাকশন। কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি একটু আসছি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। এরপর কি হচ্ছে, দেখো, হচ্ছে মাই ফ্রেন্ডস আর রজার, আমার বন্ধু রজার। আচ্ছা, কেউ একজন কল দিছিল, সরি, আমি একটা কলটা একটু দেখি তো। মাই ফ্রেন্ডস আর রজার বিং আ গুড চার্চম্যান, তিনি একজন বেশ ভালো চার্চম্যান, হ্যাজ বিউটিফাইড দ্য ইনসাইড অফ দ্য চার্চ উইথ সেভারেল টেক্সট অফ হিজ ওন চুজিং। যেমন হয় না যে মসজিদে বা মন্দিরের ভিতর বিভিন্ন বাণী থাকে না পবিত্র গ্রন্থ থেকে? বলো। জি স্যার। হ্যাঁ, যে কোরআন থেকে বা হাদিস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোটগুলো করা থাকে, সেগুলোকে সুন্দর করে লিখে একবার দেওয়ালে দেওয়ালে টাঙানো থাকে না? হ্যাঁ, তো এরকমভাবে এই স্যার রজারও কী করেছে, তিনিও এই বাইবেল থেকে বিভিন্ন টেক্সট নিয়ে নিজের মতো করে চয়েস করে সেগুলোকে দিয়ে চার্চকে সুন্দরভাবে সাজিয়েছে। দেখো, হ্যাজ বিউটিফাইড দ্য ইনসাইড অফ হিস চার্চ, মানে চার্চের ইনসাইডটা সাজিয়েছে। হি হ্যাজ লাইকওয়াইজ গিভেন হ্যান্ডসাম পুলপিট ক্লথ, পুলপিট ক্লথ বুঝো, সুন্দর পুলপিট ক্লথ দিয়েছে। পুলপিট মানে বুঝি আমরা, বেজি থাকে না চার্চের বা মসজিদের বা মন্দিরের, বেজি থাকে না? জি স্যার। এই যে বেদিতে এইরকম যে কাপড়টা দেওয়া হয়, একটা টেবিল থাকে, ঠিক আছে, যেখানে প্রিস্টটা দাঁড়ায় আর কি। দেখো, পুলপিট বলতে আমরা যদি একটু বুঝি, পুলপিট কোনটা, এই যে এরকম টেবিল থাকে, ঠিক আছে, তো এরকম ডেস্ক থাকে। তো সেই ডেস্কটা কখনো এরকম ডিজাইন করা থাকে, কখনো দেখা যাচ্ছে এরকম নর্মাল থাকে, যার উপর একটা সুন্দর কাপড় রাখা হয়, দেওয়া হয়। এটা হচ্ছে পুলপিট ক্লথ। তাহলে সে কী করেছে, চার্চে সুন্দর হ্যান্ডসাম পুলপিট ক্লথ দিয়েছে। অ্যান্ড রেইলড ইন দ্য কমিউনিয়ন টেবিল অ্যাট হিজ ওন এক্সপেন্স, এবং কমিউনিয়ন টেবিল মানে বুঝো, ওই যে আমরা ইয়াতে পড়েছিলাম সেকেন্ড ইয়ারে, লাস্ট সাপার পড়েছিলাম না, লাস্ট সাপার, হুম, জি লাস্ট স্যার। সাপার পড়েছিলাম। টেক্সটে মনে হয়। হ্যাঁ, তো লাস্ট সাপারের একসাথে বসে ওই সেই ব্রেড অ্যান্ড ওয়াইন যেটা বলা হয়, হ্যাঁ, সেটা খাওয়ার জন্য এরকম টেবিল থাকে, বুঝতে পারছো, এরকম টেবিল থাকে। আর অনেক সময় গ্রামের চার্চগুলোতে দেখো, এই যে এইটা মনে করো পুলপিট, হ্যাঁ, এই যেখানে, আর এখানে কি রেলিং আছে না, এই যে রেল করা আছে না, রেলিং, এই যে দেখতে পাচ্ছ,
জি স্যার দেখতে দেখা যাচ্ছে? পাচ্ছি। তো এইখানে মানুষজন করে কি হাঁটু গেড়ে এইখানে যখন পাদ্রী বা পুরোহিত ওই সাক্রামেন্ট দেয় বা হচ্ছে ওই যে সেই রুটি বা এগুলো দেয় তখন মানুষজন এখানে হাঁটু গেড়ে বা নীল ডাউন করে খায়। আমরা যদি একটু দেখি আমরা একটু এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে, দেখো এই যে হাঁটু গেড়ে জি স্যার। রেলিং, এই যে রেল, এই দেখো এটা, তার পাশে হাঁটু গেড়ে আছে আর পাদ্রী বা পুরোহিত করছে কি এইরকম এখানে একটু পাত্রে ওয়াইন আছে, ঠিক আছে, এই দেখো সবাই এরকম রেলিংয়ের পাশে এরকম করে হাঁটু গেড়ে বসে আছে আর এই যে প্রিস্ট কি করছে ওই সাকর, তাহলে এই রেলটাও সে দিয়েছে, তাহলে চার্চটাকে সুন্দর করে ডেকোরেট করেছে, তাই বলছে দেখো রেইলড ইন দ্য কমিউনিয়ন টেবল অ্যাট ইজ ওন এক্সপেন্স, মানে নিজের খরচে, তাহলে সে চার্চকে বিউটিফাই করেছে বিভিন্ন টেক্সট দিয়ে, তারপরে পুলপিট ক্লথ দিয়েছে এবং কমিউনিয়ন টেবিলের আশেপাশে যে রেলিং থাকে সেই রেলিংগুলো সে নিজের খরচে করে দিয়েছে। হি হ্যাজ অফেন টোল্ড মি দ্যাট অ্যাট হিজ কামিং টু হিজ এস্টেট, যে সে আমাকে বলেছে, মানে কাকে বলেছে, ন্যারেটরকে বলেছে, তাই তো, স্যার রজার, যে সে তো আগে শহরে ছিল, তো শহর থেকে তার স্টেটে ফিরে আসার পর হি ফাউন্ড হিজ প্যারিশনার ভেরি ইরিগুলার, সে যখন গ্রামে আসলো দেখলো কি যে এই প্যারিসের যারা লোক তাদেরকে বলা হয় প্যারিশনার, প্যারিশনার কাদের বলা হয় জানো তো, প্যারিস কাকে বলা হয় বুঝো? হুম, প্যারিস হচ্ছে একটা গ্রামের চার্চের অধীনে ওই গ্রামের ওই অংশটাকে চার্চ প্যারিস বলা হয়। দেখো, আ স্মল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট টিপিক্যালি হ্যাভিং ইটস ওন চার্চ অ্যান্ড আ প্রিস্ট অর আ পাস্টর, তাহলে একটা গ্রামে একটা প্রিস্ট বা পাস্টনের অধীনে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টটা হয় সেটাকে বলা হচ্ছে কি প্যারিশ, মানে একটা চার্চ, যেমন আমাদের গ্রাম একটা প্যারিশ, হ্যাঁ, এখানে একটা চার্চ আছে এবং একজন প্রিস্ট আছে, তাহলে এটা হচ্ছে একটা প্যারিশ। আর এই প্যারিসের যারা সদস্য তাদেরকে বলা হয় কি বলো? পেরিশনার। হ্যাঁ, প্যারিশনার্স। দেখো প্যারিশনার হচ্ছে কারা? অ্যান ইনহ্যাবিটেন্টস অফ আ পার্টিকুলার চার্চ প্যারিশ, তাহলে একটা চার্চ প্যারিশের অধীনে যে সকল বাসিন্দারা থাকে তাদেরকে বলে প্যারিশনার, স্পেশালি ওয়ান হু ইজ রেগুলার চার্চ গোয়ার, বিশেষ করে তাকে বলা হয় যে প্রতিনিয়ত চার্চে যায়, এদের বলে প্যারিশনার। তাই বলছে তিনি গ্রামে এসে দেখলেন যে তার যে সকল প্যারিশনাররা আছে তারা চার্চে ঠিকমতো যাওয়া আসা করে না, মানে ইরেগুলার, অ্যান্ড দ্যাট ইন অর্ডার টু মেক দেম নীল অ্যান্ড জয়েন দ্য রেসপন্সেস, আর এই কারণেই চার্চ কংগ্রিগেশনের সময়ে তাদেরকে নীল করার জন্য, নীল মানে বুঝো তো, হাঁটু করার জন্য, প্রার্থনা করার সময় কি করা হয়, প্রার্থনা করার সময় কেমন করে প্রার্থনা করা হয় বলো তো? হাঁটু গেড়ে না? হাঁটু গেড়ে। হাঁটু গেড়ে, সেটা হাঁটু যে গেড়ে। কোনো ধর্মই হোক, দেখা যাবে কি মন্দির মসজিদ বা গির্জাতে গিয়ে মানুষ হাঁটু গেড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, তাই তাদেরকে এই নীল করার জন্য অ্যান্ড জয়েন ইন দ্য রেসপন্সেস, এবং এই চার্চের রেসপন্সে মানে বিভিন্ন প্রশ্ন উত্তর হয় যখন কংগ্রেগেশন হয় তখন তাতে যাতে তারা জয়েন করে, এই জন্য তিনি কি করেছেন, হি গেভ এভরি ওয়ান অফ দেম আ হ্যাসক, তাদের প্রত্যেককে একটা করে হ্যাসক দিয়েছেন। হ্যাসক মানে বুঝো, যখন নীল ডাউন করা হয় তখন হাঁটু গড়া হয়, তখন হাঁটুতে যাতে না লাগে, বুঝতে পারছো, এই জন্য একটা সফট একটা কাপড় দেওয়া হয়, কুশন দেওয়া হয়। দেখো বলছে কি, আ কুশন ফর নিলিং অন ইন চার্চ হোয়াইল অ্যাট প্রেয়ার, প্রার্থনার সময় এটা ব্যবহার করা হয়। দেখো এই যে এরকম কুশন, হ্যাঁ বুঝতে পারছেন, চার্চ কুশন দিলে ভালো হয়। হ্যাসক, এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মেইনলি বেঞ্চে বসে কিন্তু হাঁটু করার সময় সবার হাঁটুতে, দেখো এই যে আবার বেঞ্চের পিছন পিছন একটা করে এরকম নরম ইয়া থাকে, বালিশ মতো থাকে, দেখো যাতে তারা কি করতে পারে, হাঁটু গাড়তে পারে, এরকম কুশন দেওয়া থাকে। এটাকে বলা হচ্ছে কি, কি নাম এগুলো পরিচিত বলতো? হুম, না হ্যাসক। হ্যাসক নামে পরিচিত। নীল করা মানে তো হাঁটু গাড়া নাকি? হ্যাঁ, আর হাঁটু যাতে এর উপরে রাখলে পারে হাঁটু যাতে না লাগে, এই কাঠে বা সিমেন্টে যাতে হাঁটুতে না লাগে, এই জন্য এই হ্যাসক ইউজ করা হয়, বুঝতে পেরেছ? যেমন নামাজ পড়ার জন্য তোমরা কি ইউজ করো? জায়নামাজ। জায়নামাজ, হ্যাঁ ওই রকম এটা। তাহলে প্রত্যেকে একটা করে হ্যাসক দিয়েছেন গ্রামের যত প্যারিসের লোক আছে, এবং কমন প্রেয়ার বুক, মানে একটা প্রেয়ার বুক থাকে যে বুক থেকে সবাই একসাথে প্রেয়ার করে ওইগুলো পড়ে পড়ে, এরকম কমন প্রেয়ার বুক এবং হ্যাসক প্রত্যেককে দিয়েছেন যাতে তারা এসে কি করে, হাঁটু গাড়ে এবং প্রার্থনা করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়েড অ্যান ইটিনেরেন্ট সিঙ্গিং মাস্টার, তোমরা জানো যে চার্চে কোরাস গাওয়া হয়, বুঝতে পারছো? চার্চে দেখবে যে তোমরা যদি সিনেমা টিনেমা দেখো, চার্চে কি গান টান করা হয় না অনেক সময়? হুম, তোমার যেমন গজল আছে না, গজল বা ইসলাম ধর্মে কী কী ইয়ে আছে, তারপর হিন্দু ধর্মে কীর্তন আছে, আছে না? হুম, হিন্দু ধর্মে কীর্তন আছে, তেমনি
চার্চেও ওরকম গানমূলক করা হয়, একটা কোরাস থাকে যেটা সবাই মিলে গানটা গায়। তখন এই গানটা যাতে সবাই ঠিক মতো গাইতে পারে এই জন্য একটা করে সিঙ্গিং মাস্টার, ইটিনারেন্ট মানে বুঝো তো, মানে দেখো যে কি করবে, আহা, দেখো বাসায় বাসায় গিয়ে, দেখো ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, তাহলে বাসায় বাসায় গিয়ে সে কী করবে, গানগুলো শিখিয়ে দিবে যাতে চার্চে এসে তারা একসাথে সুন্দর করে ওই গানগুলো গাইতে পারে। তাই বলছে দেখো, অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়েড অ্যান ইটিনারেন্ট সিঙ্গিং মাস্টার হু গোজ অ্যাবাউট দ্য কান্ট্রি ফর দ্যাট পারপাস। সে ওই গ্রামে কী করে, বাসায় বাসায় যায়, গিয়ে কী করে, টু ইনস্ট্রাক্ট দেম রাইটলি ইন দ্য টিউনস অফ দ্য সাম। সাম মানে হচ্ছে বাইবেলের একটা মানে বুক, তাই তো, যেখানকার বিষয়গুলোকে গান গেয়ে বলা হয়, মানে সুর করে বলা হয়। দেখো সাম মানে এটা উচ্চারণ কিন্তু সাম, হ্যাঁ, এসে দেখো PSALM আছে, তারপর এখানে অমিট যাচ্ছে কোন কোন লেটার বলো তো, কোন কোন লেটার অমিট হচ্ছে এই ERL PRL, তাই তো, হ্যাঁ, তাহলে SAM সাম। তাহলে সাম, সাম হচ্ছে কি, আর স্যাক্রেড সং অর হিম ইন পার্টিকুলার এনি অফ দোজ কন্টেন্ট ইন দ্য বিবলিক্যাল বুক অফ সাম ইউজড ইন খ্রিস্টিয়ান অ্যান্ড জুইস ওয়ার্শিপ। তাহলে ইহুদি বা খ্রিস্টিয়ান চার্চে এই ধরনের ভার্সগুলোকে সুরেলা কণ্ঠে বা টিউন করে গাওয়া হয়। তো এইগুলোকে শিখিয়ে দেওয়ার জন্য তিনি এরকম একটা সিঙ্গিং মাস্টার নিয়োগ করেছেন যাতে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। আপন হুইচ দে নাও ভেরি মাচ ভ্যালু দেমসেলফ। এখন যেগুলোকে প্যারিশনাররা খুব গুরুত্ব দেয়, কী কী গুরুত্ব দেয়, তারা নিয়মিত চার্চে আসে, তাই তো, তারা প্রার্থনার সময় হাঁটু গাড়ে, তারা কমিউনিয়নে যোগ দেয়, হ্যাঁ, এবং সুন্দর করে গানও করে। অ্যান্ড ইনডিড আউটডু মোস্ট অফ দ্য কান্ট্রি চার্চেস দ্যাট আই হ্যাভ এভার হার্ড। এবং আউটডু মানে কি, পেরিয়ে যাওয়া, মানে হারিয়ে দেওয়া। আশেপাশে আরও যে সকল গ্রাম আছে, আরও যে সকল প্যারিশ আছে, সেই প্যারিশদেরকে পুরো আউটডু করে দিয়েছে এই স্যার রজারের প্যারিশ। মানে তার স্যার রজার তার প্যারিশটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, জনগণকে এত সুন্দরভাবে চার্চের প্রতি ইনক্লুড করেছে যে আশেপাশের আর এরকম কোনো গ্রামে এরকম প্যারিশ দেখা যায় না। কি কথা বুঝতে পারছো? মানে বলছে না যে আমি যা শুনেছি, আই হ্যাভ এভার হার্ড, আমি যতগুলো আশেপাশের গ্রামের চার্চের কথা শুনেছি, এত সুন্দর চার্চ আমি আর দেখি নাই, এত মানুষগুলো এত সুন্দর হয়ে গেছে, সুন্দর মনের হয়ে গেছে, হ্যাঁ, যে আর কোনো চার্চে আমি দেখি না। কি কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে ধর্মীয় মনোভাব তৈরিতে শুধুমাত্র চার্চ থাকলেই হবে বলো? হুম, বা মন্দির বা মসজিদ থাকলেই হবে? হ্যাঁ, নাকি সেটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করাও দরকার? কোনটা বলো? স্যার সুন্দরভাবে রিপ্রেজেন্ট হ্যাঁ, করারও দরকার। রিপ্রেজেন্ট না করতে পারলে তো মানুষ এটাকে গ্রহণ করবে না। হ্যাঁ, তাই বলছে এটা খুবই প্রয়োজন বা জরুরি। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এ পর্যন্ত? না স্যার। ওকে, ভেরি গুড। এবার বলছে অ্যাজ স্যার রজার ইজ আ ল্যান্ডলর্ড টু দ্য হোল কংগ্রেগেশন। তিনি যেহেতু একজন ল্যান্ডলর্ড, আমরা জেনেছি তার জমির কথা, না তার এলাকার কথা আমরা শুনেছি না প্রথমেই, এই যে অফ দ্য ক্লাবে। জি স্যার। হ্যাঁ, তার যে স্টেট সেটা কবেকার বলো, কোন সময়ের বলা যাবে? ভুলে গেছো? হুম, স্যার প্রশ্নটা বুঝি নাই, আরেকবার একটু বলেন। তার গ্রামের যে জমি জায়গা সম্পদ সেটা কবে থেকে তার বংশধর হয়ে আছে? স্যার ওই যে উইলিয়ামের সময় থেকে হ্যাঁ, হবে। উইলিয়াম দ্য থার্ড এর সময় থেকে বলা হচ্ছে না এই জায়গায়। হুম, ওটা কার কথা বলা হয়েছে বলো তো? উইলিয়াম, এটা আমাদের কি ইয়ার কথা বলা হয়েছে না? ওটা ইয়ার ওই যে কি জানো, আমাদের এডিশনের কথা বলা হয়েছে ওটা। এডিসনের কথা বলা হ্যাঁ, ওটা হয়েছিল, হ্যাঁ এডিশনের স্যার। কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তার সম্পর্ক, মানে তিনি যে একজন শিক্ষিত হিউমারাস মানুষ, হ্যাঁ, এই যে স্যার রজার সম্পর্কে বলা হয়েছে। তিনি একজন কি, তার দাদুরা কি ছিলেন, ওরকম শায়ার ছিলেন, একটা মানে একটা সুন্দর বংশীয় একটা পরিচয় তাদের আছে, এবং তাদের বেশ সম্পদ টম্পদ কিছু আছে। তারপর স্যার রজার ইয়ং বয়সে কেমন ছিল, তাই না, এগুলো এখানে বলা হয়েছে। আচ্ছা,
দেখো সে কি ছিল, একজন মানে জাস্টিসও ছিল না, এই যে স্যার রজার ইজ এ জাস্টিস অফ দ্য কোয়ারেম, মানে মোটামুটি একটা ভালো প্রতিপত্তি বা একটা নাম বা খ্যাতি বা অথরিটি আছে। দেখো হিজ টেনান্টস গো রিচ বলা আছে না, তার অধীনে যারা থাকে তারা ধনী হয়ে গেছে, তার আচরণ এত ভালো। তিনি কত, দেখো বলছে হি ইজ আ গ্রেট লাভার অফ ম্যানকাইন্ড, হ্যাঁ, তিনি একজন মানুষপ্রেমী মানুষ। এই জন্য তার অধীনের চাকররাও কেমন থাকে বলো, বলছে কেমন থাকে, হিজ সার্ভেন্টস লুক স্যাটিসফাইড, এমনকি অল ইয়ং উইমেনরা প্রফেস লাভ টু হিম, আর ইয়ং ম্যানেরা তার সঙ্গ পেতে চায়, ঠিক আছে তো, মানে তাকে বন্ধু হিসেবে পেতে চায়। এরকম একজন মানুষ হচ্ছে কি আমাদের স্যার রজার, নাকি? তাই এরকম মানুষ যদি গ্রামে দু একটা থাকে তাহলে গ্রামটা কেমন হবে বলো, খুব ভালো হবে না? জি স্যার। আচ্ছা, তাই বলছে অ্যাজ স্যার রজার ইজ ল্যান্ডলর্ড টু দ্য হোল কংগ্রিগেশন, হি কিপস দেম ইন আ ভেরি গুড অর্ডার। তিনি যেহেতু পুরো প্যারিসের একজন প্রভাবশালী মানুষ, তিনি চেষ্টা করেন প্যারিসের মানুষদেরকে নির্দিষ্ট অর্ডারে রাখতে, মানে কি তাদের ডিসিপ্লিনে রাখতে। অ্যান্ড উইল সাফার নো বডি টু স্লিপ ইন ইট বিসাইড হিমসেলফ। এবং চার্চে অনেক সময় এরকমটা হয় না, যে আমাদের চার্চ যেহেতু অনেক মানে সময় ধরে হয়, যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, তো অনেকে দেখা যাচ্ছে যে বিশেষ করে যেটা সকালে হয় আর কি, সকালের দিকে যেটা হয়, অনেকে ঘুমিয়ে পড়ে, বুঝতে পারছো? চার্চ কংগ্রিগেশনের সময়েই অনেক মানুষ দেখা যায় যে ঢুলতেছে, মানে রাতে হয়তো ভালো মতো ঘুম হয়নি, তারা ঢুলতেছে, বুঝতে পেরেছো? তো এই অবস্থায় কি বলতেছে, যে সে সবসময় খেয়াল রাখে যে যাতে কি না করতে পারে, স্লিপ ইন ইট বিসাইড হিমসেলফ, মানে তার আশেপাশে, মানে তার পাশে বসে কেউ যেন কি না করতে পারে, ঘুমিয়ে না পড়ে, ঘুমাতে না পারে। হ্যাঁ। ফর ইফ বাই চান্স হি হ্যাজ বিন সারভাইজ ইনটু আ শর্ট ন্যাপ অ্যাট সারমন, সে নিজেও যদি কখনো এরকম হঠাৎ করে দেখা যায় সারমন চলতেছে, তার একটু ঢুলি চলে আসলো, হ্যাঁ, একটু ঘুম ঘুম ভাব চলে আসলো, তখন সে করে কি, সে যখন বুঝতে পারে যে সে নিজেই ঘুমিয়ে যাচ্ছে, তখন কি করে, আপন রিকভারিং আউট অফ ইট, সে তার ঘুমটাকে কোনো রকম সামলায় নিয়ে হি স্ট্যান্ডস আপ অ্যান্ড লুক অ্যাবাউট হিম, সে নিজে দাঁড়িয়ে পড়ে আশেপাশে তাকায় এবং দেখে ইফ হি সিজ এনিবডি এলস নোডিং, হ্যাঁ, অন্য কেউ নড়তেছে কিনা, আইদার ওয়েক্স দেম হিমসেলফ, কেউ যদি এরকম নোট করতে দেখা যায় যে সে ঘুমিয়ে পড়তে চাচ্ছে এরকম আর কি, সে কি করে, নিজে গিয়ে তাদেরকে জাগিয়ে তোলে, অর সেন্ডস হিজ সার্ভেন্ট টু দেম, অথবা তার চাকর বাকরকে পাঠিয়ে তাকে উঠাই দেয়, এই মাথা ইয়া করতেছো কেন, ঘুম আসতেছে কেন, এরকম। তাহলে সেও ঘুমিয়ে পড়ে নাকি মাঝে মাঝে, হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, তো সেভারাল আদার্স অফ দ্য ওল্ড নাইটস মানে পার্টিকুলারিটিস ব্রেক আউট আপন দিস অকেশন। তো এরকম এই ওল্ড নাইটের বিভিন্ন ধরনের আচার আচরণ আমাদের মাঝে অনেক সময় দেখা যায় বিভিন্ন সময়ে। সামটাইমস হি উইল বি লেনদেনিং আউট আ ভার্স ইন দ্য সিঙ্গিং সাম, অনেক সময় দেখা যাচ্ছে, আমার সোনার বাংলা গাইতাম না স্কুলে অ্যাসেম্বলির সময়, গাইতা বলো, জি স্যার। এমনটা হয় তখনও না? ঘুমিয়ে। হ্যাঁ, স্যার তো গাইতাম তো না, ঠোঁট মিলাইতাম, বুং বাং কথা হ্যাঁ, মনে বলতাম। করো গায়তা কেমন হয়েছে, প্রথম দিকে শুধু শুরু করছে আর শেষে গিয়ে আর একটা টান হচ্ছে, এরকম হতো না, যে প্রথমে কি গাওয়া হচ্ছে আর শেষে গিয়ে গাওয়া হচ্ছে, অনেক সময় মিলতো না, এরকম হতো না? দেখাচ্ছে এখানে হয়তো গাওয়া শেষ হয়েছে আর পিছনের দিকে এখনো কি গাওয়া চলছে, লেনথেন করা, হ্যাঁ, মানে একটু দীর্ঘ সময় বলা, অন্যরা থেমে গেছে অথচ সে এখনো গেয়েই যাচ্ছে, এরকমটাও সে মাঝে মাঝে করে। তাই বলছে সামটাইমস হি উইল বি লেন্থেনিং আউট আ ভার্স ইন দ্য সিঙ্গিং সাম হাফ আ মিনিট, মানে প্রায় হাফ মিনিট সে গেয়ে যাচ্ছে, আফটার দ্য রেস্ট অফ দ্য কংগ্রেগেশন হ্যাভ ডান উইথ ইট, অলরেডি দেখাচ্ছে অন্যান্য মানুষরা গাওয়া শেষ করে ফেলেছে আর সে তখনও সুর টেনে যাচ্ছে, এরকমও মাঝে মাঝে করতে দেখা যায় তাকে। আবার সামটাইমস হোয়েন ইজ প্লিজড উইথ দ্য ম্যাটার অফ হিজ ডেভোশন, আবার কেউ যখন কোনো প্রার্থনা করতেছে, মানে অনেক সময় দেখা যায় সামনে দাঁড়িয়ে একজন উচ্চস্বরে প্রার্থনা করে আর সবাই চুপচাপ প্রার্থনা করে, আর এই প্রার্থনার সময়ে প্রার্থনা শেষ হলে আমরা কি বলি বলো তো? হুম, কি বলি, কোনো প্রার্থনা আমিন। শেষ হলে আমিন বলি নাকি? হ্যাঁ। তো যখন সে সন্তুষ্ট হয় কোনো একটা প্রার্থনার বিষয়ে, যখন একজন প্রার্থনা করতেছে, কোনো একটা বিশেষ প্রার্থনার কথা যদি তার ভালো লাগে, তখন প্রার্থনার ভিতরেই হি প্রোনাউন্সেস আমেন 3 or 4 টাইমস টু দ্য সেম প্রেয়ার। প্রার্থনা চলতেছে, প্রার্থনা করছে, অথচ সে আমেন আমেন করতেছে, হ্যাঁ, মানে তার খুব ভালো লেগেছে, এই কথাটা তার খুব ভালো লেগেছে, এই জন্য সে আরও জোরে সোরে আমেন আমেন করতেছে, বুঝতে পারছেন? সামটাইম স্ট্যান্ড আপ হোয়েন এভরিবডি এলস ইজ আপন দেয়ার নিজ, মাঝে মাঝে সবাই যখন প্রার্থনা করতেছে হাঁটু গেড়ে, মাঝে মাঝে সে দাঁড়িয়ে পড়ে উত্তেজনায়, তাই তো? কিসের উত্তেজনা? যে সবাই ঠিক মতো চার্চে আসছে কিনা, দেখো, টু কাউন্ট দ্য কংগ্রেগেশন, যে গ্রামে কতজন আছে মানুষ আর চার্চে কয়জন আসছে, সে গুনে গুনে দেখে। তারপরে ইফ সি এনি ওয়ান অফ হিজ টেনেন্টস আর মিসিং, দেখার জন্য কেউ মিস করছে কিনা, এমন কেউ আছে যে চার্চে আসেনি,
এগুলো দেখার জন্য সে দেখা যায় প্রার্থনার ভিতরেই উঠে দাঁড়িয়ে গুনতে শুরু করছে। কথা বলছে এগুলো কি একজন মানুষের কি পিকুলারিটিস, অদ্ভুত আচরণ, কিন্তু এই পিকুলারিটিসগুলোও অনেক সময় অন্য মানুষের জন্য উপকারী হতে পারে, তাই নাকি বলো? এই যে এইগুলো সে দেখভাল করে বিধায় কি মানুষজন মানে কি চার্চে আসতে কেমন হয় বলো, আগ্রহ বোধ করে। হ্যাঁ, সে সবাইকে একটা ধর্মীয় বোধে উদ্বুদ্ধ করার চেষ্টা করে। কি সবাই বুঝতে পারছো এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এর বলছে আই ওয়াজ ইয়েস্টারডে ভেরি মাচ সারপ্রাইজ টু হিয়ার মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য মিডস্ট অফ দ্য সার্ভিস কলিং আউট টু ওয়ান জন ম্যাথিউস টু মাইন্ড হোয়াট হি ওয়াজ অ্যাবাউট, হ্যাঁ, অ্যান্ড নট ডিস্টার্ব দ্য কংগ্রেগেশন। আমি শুনে অবাক হয়েছিলাম যে গতকাল আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম এইটা শুনে যে আমার ওল্ড ফ্রেন্ডকে এখানে মাই ওল্ড ফ্রেন্ডকে জন ম্যাথিউ। না না, স্টিল। এই ন্যারেটর কি, এই ন্যারেটর কি স্যার রজারকে ফ্রেন্ড বলে ডাকতেছে না? হলো তাহলে তো এডিশন হবে। এটা তো এডিশন এডিশন কেন হবে? লিখছে। অদ্ভুত কথাবার্তা তো। এডিশন কেন হবে? রগল। এখানে কি বলছে মাই ফ্রেন্ড স্যার স্যার রজার। রজার, এখানে মাই ফ্রেন্ড স্যার কে? রজার। এখানে ন্যারেটর কে? এই স্যার রজার। এখানে ন্যারেটর কি স্যার রজার? না। তাহলে না। হ্যাঁ স্পেকটেটর। এখানে ন্যারেটর কে আবার বলছি? স্পেকটেটর। হ্যাঁ মিস্টার স্পেকটেটর। সে কাকে নিয়ে কথা বলছে? No, sir, spectator. Narrator is Sir spectator Roger. or friend Roger. হ্যাঁ তাহলে তার ফ্রেন্ড হচ্ছে রজার। তাহলে মাই ফ্রেন্ড বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? এই যে টু হিয়ার মাই ওল্ড ফ্রেন্ড, এই ওল্ড ফ্রেন্ডটা কে? স্যার রজার। আর এই আই কে? এই আই কে? এখানে আইটা কে? হ্যাঁ মিস্টার স্পেকটেটর। ওর ফ্রেন্ড হচ্ছে স্যার রজার। হ্যাঁ স্যার রজার। এখানে কি স্টিলের সাথে এই কথাগুলো আসবে? স্টিল যে তার ফ্রেন্ড এটা আসবে এখানে বলো? সে তো স্যার রজারকে ফ্রেন্ড বলে কথা বলছে আর ট্রাম করতেছে নাকি, বোঝনি কথা আমার? জি স্যার বুঝেছি। হ্যাঁ তাহলে স্যার সে বুঝছি। বলতেছে কি যে আমি অবাক হয়েছিলাম এটা শুনে যে মাই ওল্ড ফ্রেন্ড মানে আমার এই ওল্ড ফ্রেন্ড মানে স্যার রজার একদিন চার্চে মনে করো প্রোগ্রাম হচ্ছে, প্রার্থনা হচ্ছে, এ দেখো ইন দ্য মিডস্ট অফ দ্য সার্ভিস মানে ওই প্রার্থনার সময়ে কলিং আউট টু ওয়ান জন ম্যাথিউস নামে একজনকে ডেকে উঠলো হঠাৎ করে, এই জন ম্যাথিউস এরকম করে ডেকে উঠছে কিসের জন্য? টু মাইন্ড, তাকে মনে করিয়ে দেওয়ার জন্য হোয়াট হি ওয়াজ অ্যাবাউট, সে এখানে কী করতে আসছে। মানে হয়তো কেউ কানাকানি করে কথা বলছিল চার্চে, বুঝতে পারছো? দেখছি একজন একজনের সাথে কথা বলছে, তখন সে করলো কি ওই জন ম্যাথিউস কী ব্যাপার, নট ডিস্টার্ব দ্য কংগ্রেগেশন, কথা বলো না, এরকম করে কথা বলে উঠছে, ঠিক আছে তো? মানে চার্চের ভিতরেই সে চিৎকার করে উঠছে। কে চিৎকার করে উঠছে? Roger. স্যার রজার। কিসের জন্য চিৎকার করে উঠছে? কেউ হয়তো কথা মানে বলছে ক্লাসে তাই। মনোযোগ দিচ্ছে না, অন্য বিষয়ে কথা বলছে এই জন্য। কে সে, তার নামটা কি? জন ম্যাথিউ। জন ম্যাথিউস নামে একজন, তাই তো? তাহলে জন ম্যাথিউস নামে একজন হয়তো ডিস্টার্ব করতেছিল, তাকে ডেকে বলছে, এই জন ম্যাথিউস কী ব্যাপার, কথা বলো না বা ডিস্টার্ব করো না, এরকম হয় না? আমরা যখন ক্লাস নিতে গিয়ে দেখাচ্ছি আমরা ক্লাস নিচ্ছি, আরেকজন কি আর স্টুডেন্টের কথা বলছে, তখন কি এরকম হলেই কথা বলো না, তো এরকম করে ধমক দেওয়া হয়, দেওয়া হয়, তো কি ধমকে উঠছে। এটা শুনে আমি অবাক হয়েছি যে কীভাবে চার্চের ভিতরে এরকম ধমক দেয়। হ্যাঁ, তাই বলছে দিস জন ম্যাথিউস ইট সিমস ইজ রিমার্কেবল ফর বিং অ্যান আইডল ফেলো। তাহলে এই জন ম্যাথিউস আবার কি নামে পরিচিত, কী হিসাবে পরিচিত? একটু অলস টাইপের লোক, বুঝতে পেরেছ? সে কী করে মাঝে মাঝে অ্যাট দ্যাট টাইম, ওই যে সময়ে তাকে বকাঝকা করা হলো সেই সময়ে ওয়াজ কিকিং হিজ হিল ফর হিজ ডাইভারশন। মানে সে কী করতেছিল, ওই চার্চে বসে বসে হাঁটু দিয়ে এই কি গোড়ালি দিয়ে মাটিতে কী করছিল, কিক করতেছিল, আঘাত করতেছিল। আর আসলে এরকম বসে বসে বা টেবিলে বসে বা চেয়ারে বসে বসে অনেকে পা দাপায়, আসলে এরকম জি স্যার। তা ওই কাজ করতেছিল, তো এই জন্য তাকে একটু বকা দিয়েছে। তো এই যে এটা কি একটা অথরিটেটিভ আচরণ কার, এই স্যার রজারের। তাই বলছে দিস অথরিটি অফ দ্য নাইট, এখানে নাইটটাকে, এখানে নাইট কে? স্যার স্যার রজার। রজার। স্যার রজার।
তারপরে দেখো দিস অথরিটি অফ দ্য নাইট দো এক্সার্টেড ইন দ্যাট ওড ম্যানার, এটা একটা ওড ম্যানার না, যে হঠাৎ করে চার্চের মধ্যে চিৎকার করে কথা বলে ওঠা, এটা কি খুব ভালো হবে বলো? এটা কি খুব শোভন আচরণ? হুম, না বাজে আচরণ এটা? হুম, বলো। বাজে আচরণ। এটা তো বাজে আচরণ, অন্যদের ডিস্টার্ব হয়। হ্যাঁ, এটা একটা বাজে আচরণ। তারপরেও দেখো, তাই বলছে এটা একটা বাজে আচরণ, হুইচ অ্যাকম্পানিজ হিম ইন অল দ্য সার্কামস্টেন্সেস অফ হিস লাইফ, তার জীবনে এই আচরণটা প্রায়ই দেখা গেছে। কিন্তু এটা বাজে ওড ম্যানার হলেও হ্যাজ আ ভেরি গুড ইফেক্ট আপন দ্য প্যারিশ, কিন্তু তার এই আচরণটা তার প্যারিসের উপর একটা ভালো ইফেক্ট ফেলেছে, যে সহজে এরকম খারাপ আচরণ কেউ করতে চায় না বা ভয় পায়। বলছে হু আর নট পোলাইট এনাফ টু সি এনিথিং রিডিকুলাস ইন ইস বিহেভিয়ার। তাহলে এটা যে রিডিকুলাস বিহেভিয়ার সেটা আমাদের স্পেক্টেটের কাছে মনে হয়েছে, কিন্তু গ্রামের মানুষের কাছে দেখো এটা মনে হয় না। বলছে হু আর নট পোলাইট এনাফ টু সি এনিথিং রিডিকুলাস ইন ইস বিহেভিয়ার বিসাইড দ্যাট দ্য জেনারেল গুড সেন্স অ্যান্ড দ্য ওর্ডিনেস অফ হিস ক্যারেক্টার। কিন্তু এটা সে কেন করছে, মানে কেন সেই চিৎকারটা করে উঠলো, এটা হচ্ছে তার চরিত্রের গুড সেন্স বা ওর্ডিনেসকে নির্দেশ করে আর কি। এবং এই কারণেই তার এই আচরণগুলো মেক হিজ ফ্রেন্ডস অবজার্ভ দিস লিটল সিঙ্গুলারিটিস অ্যাজ ফয়েলস রেদার দ্যান সেট অফ দ্যান ব্লেমিশ গুড কোয়ালিটিস। মানে এগুলো গুড কোয়ালিটির বিপরীতে খারাপ কোয়ালিটি না দেখে অনেক সময় এগুলোকে ফয়েল বলে মনে করে। ফয়েল মানে বুঝো তো, যে এইগুলো আসলে তার গুড কোয়ালিটিকে নির্দেশ করে। মানে এগুলো ওড আচরণ মনে হতে পারে, কেমন একটু পাগলামি মনে হতে পারে, ভাড়ামি মনে হতে পারে, কিন্তু আসলে এগুলোর একটা গুড ইফেক্ট আছে তার চার্চের উপরে যেমন আছে, তেমনি তার নিজস্ব চরিত্রকেও তুলে ধরে। তো এই কাজগুলো করতেছে সে যখন, তখন আমরা তাকে কী হিসাবে দেখতেছি, মানে পাগল হিসাবে বা বাজে মানুষ হিসাবে, নাকি ভালো মানুষ হিসাবে দেখতেছি তার এই আচরণগুলো? বলো। ভালো। হ্যাঁ, ভালো আচরণ। ভালো মানুষ হ্যাঁ, হিসেবে। যে অন্তত দু একজন যদি এরকম অথরিটেটিভ না থাকে, ওই যে চার্চে যে বসে বসে সে ডিস্টার্ব করতেছে, এই ডিস্টার্ব তো আরও কয়েকজন করতে শুরু করবে, অতএব এরকমটা করা দরকার আছে। তারপরে কী বলছে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য সারমন ইজ ফিনিশড, আর যখন সারমন শেষ হয়ে যায়, নো বডি প্রিজিউম টু স্টায়ার, কেউ নড়ার সাহস পায় না। দেখো, নো বডি প্রিজিউম টু স্টায়ার মানে কেউ নড়ার সাহস পায় না, মানে ওঠার সাহস পায় না, যতক্ষণ না পর্যন্ত টিল স্যার রজার ইজ গন আউট অফ দ্য চার্চ, যতক্ষণ না পর্যন্ত চার্চ রুম থেকে স্যার রজার বের হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ ওঠার সাহস করে না। ঠিক আছে তো? আরেকটা কি, দ্য নাইট ওয়াকস ডাউন ফ্রম ইস সিট ইন দ্য চ্যানেল বিটুইন আ ডাবল রো অফ হিস টেনেন্টস। দেখো, এই যে চার্চের ভিতরে কি থাকে, অনেক সময় রো থাকে না, দেখো ইনসাইড চার্চ দিতে হবে। দেখো সিটস, তাই এই যে দেখতে পাচ্ছ চার্চের জি স্যার। এরকম রো আছে না, সারি, এই যে দেখো 1 2 3টা সারি। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে চার্চের ভিতরের এই যে লাইন, যেমন তেমন করে এখানে লোকজন বসে আছে। চার্চের আলোচনা শেষ হওয়ার পরপরই সে কী করে, এই রো দিয়ে হাঁটা শুরু করে। বুঝতে পারছো? এই রো এর ভিতর দিয়ে হাঁটা শুরু করে। কি করার জন্য বলছে, কি করার জন্য? দ্য নাইট ওয়াকস ডাউন ফ্রম ইস সিট ইন দ্য চ্যানেল বিটুইন আ ডাবল রো অফ হিস টেনেন্টস। কী করার জন্য? দ্যাট স্ট্যান্ড বোয়িং ইন হিম, তারা অলরেডি দাঁড়িয়ে গেছে। যখন সে ওই চ্যানেল দিয়ে যাচ্ছে, তখন সবাই তাকে মাথা নাড়িয়ে কী করছে, সম্মান জানাচ্ছে। দেখো, স্ট্যান্ড বোয়িং টু হিম অন ইচ সাইড অ্যান্ড এভরি নাও অ্যান্ড দেন হি ইনকোয়ার্স হাউ সাস অ্যান্ড ওয়ান্স ওয়াইফ অর মাদার অর সান অর ফাদার ডু। তখন সে কী করে, ওই প্রত্যেকের কাছে কাছে যায় আর খোঁজ নেয়, এই তোমার স্ত্রী কেমন আছে, এই তোমার মায়ের কী অবস্থা, তোমার ছেলে কী করতেছে, বা তোমার বাবা কী করে, কেমন আছে এরা। তো হুম হি ডাজ নট সি অ্যাট চার্চ, যারা হয়তো চার্চে আসেনি, মনে করো কারো স্ত্রী চার্চে আসেনি, তখন সে বলে, এই তোমার স্ত্রী আসেনি কেন চার্চ, কী সমস্যা তার, এই তোমার বাবা কী অবস্থা, বাবা চার্চে দেখছি না, এরকম করে সে তাদেরকে কী করে, জিজ্ঞাসা করে, ইনকোয়ার করে। আর এটা কেমন হয় বলো? এটা দুইটা ইফেক্ট থাকে। একটা হচ্ছে যে কেন সে অ্যাবসেন্ট সেটা জানা যায়, অসুস্থ বা অন্য কিছু। আর একটা হচ্ছে কেউ অ্যাবসেন্ট থাকতে ভয় পায়, মনে করো কেউ অসুস্থ না কিন্তু সে চার্চে আসেনি, তাহলে কেমন হবে? তার ছেলেকে যখন করে জিজ্ঞেস করলে, তোমার বাবা চার্চে আসেনি কেন, তখন কি বলবে তার ছেলে? যদি অসুস্থ হয় তাহলে তো বললো যে সে বাবা অসুস্থ, কিন্তু যদি সে অসুস্থ না হয়, এমনিতেই আসেনি, তখন কেমন হবে? এটা কি এক ধরনের অপমান করা হবে না? বলো তো, বলো। জি স্যার। হ্যাঁ, তাই বলছে হুইচ ইজ আন্ডারস্টুড অ্যাজ আ সিক্রেট রিপ্রিমেন্ড টু দ্য পারসন দ্যাট ইজ অ্যাবসেন্ট। তাহলে যে অ্যাবসেন্ট আছে তার প্রতি এটা এক ধরনের গোপন অপমান।
বুঝতে পারছো? যাতে সে পরের দিন থেকে আবার যেন চার্চে আসে, তা নাহলে যদি আবার জিজ্ঞাসা করে তখন কেমন হবে। এই কি বুঝতে পারছো কেমন জি ব্যক্তি? স্যার। এবার বলছে দ্য চ্যাপলিন। চ্যাপলিন মানে বুঝো? চার্লি চ্যাপলিন নাকি? হুম, দেখো চ্যাপলিন হচ্ছে চার্চের যিনি, যেমন মসজিদে কে থাকে যে হচ্ছে ইয়া করে, সারমন দেয়, বলো তো? মুয়াজ্জিন। হুজুর। মুয়াজ্জিন বলে, তাই তো? তা এখানে চ্যাপলিন হচ্ছে প্রাইভেট যে সকল চার্চগুলো থাকে, মানে কয়েকটা প্রতিষ্ঠান মিলে, যেমন প্রত্যেকটা কলেজের কি একটা করে মসজিদ আছে না? বলো, কলেজের বা হাসপাতালের কি একটা করে মসজিদ আছে না? হুম। জি স্যার। আবার এলাকা ভিত্তিক কি জাতীয় মসজিদও আছে। তো প্রাইভেট যে দেখো, আ মেম্বার অফ দ্য ক্লার্জি অ্যাটাচ টু আ প্রাইভেট চ্যাপেল, ইনস্টিটিউশন, শিপ অর রেজিমেন্ট, এখানে যে ক্লার্জিগুলো থাকে তাদেরকে চ্যাপলিন বলা হয়। তো এখানে যে চ্যাপলিনটা আছে, দ্য চ্যাপলিন হ্যাজ অফেন টোল্ড মি, মানে ওই এলাকার যে চ্যাপলিন বা প্রিস্ট, সে অনেক সময় আমাকে বলেছে যে আপন আ ক্যাটাগাইজিং ডে, ক্যাটাগাইজিং মানে বুঝো তো? হুম, যেমন মসজিদ স্যার এটা ভিত্তিক, হচ্ছে মানে প্রিস্টরা আর কি বাচ্চাদের প্রশ্ন করে আর বাচ্চারা ওইটার অ্যান্সার দেয় এরকম কিছু? মানে হচ্ছে বাচ্চাদেরকে ধর্ম শিক্ষা দেওয়া, বাইবেল থেকে বা ইয়া থেকে ধর্ম শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি প্রত্যেক সানডেতে। এটা বলা হয় সানডে স্কুল, বুঝতে পেরেছো? ধর্ম শিক্ষা দেওয়ার জন্য প্রতি রবিবারে চার্চের পরে। দেখো সানডে স্কুল কাকে বলা হয়। দেখো সানডে স্কুল ইজ আ ক্রিশ্চিয়ান এডুকেশনাল প্রোগ্রাম অফেন হেল্ড উইদিন দ্য চার্চ অন সানডেজ, ডিজাইন টু টিচ দ্য বাইবেল অ্যান্ড স্পিরিচুয়াল প্রিন্সিপাল টু চিলড্রেন, ইউথ অ্যান্ড সামটাইম অ্যাডাল্টস। It acts as a foundation for Christian living, typically featuring age-old divided classes, হ্যাঁ, বয়সভিত্তিক ক্লাস ভাগ থাকে বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, হ্যাঁ, বা হচ্ছে লেসন থাকে অন স্ক্রিপচার, অ্যান্ড ফর চিলড্রেন অ্যাক্টিভিটিস লাইক ক্রাফট, গেমস, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলা থাকে। মানে এগুলো দিয়ে মানে কী করা হয়, বাইবেল সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তো ওই বিশেষ করে ক্যাটাগাইজিং ডেতে কী করা হচ্ছে, হোয়েন স্যার রজার হ্যাজ বিন প্লিজড উইথ আ বয় দ্যাট আনসার ওয়েল, মনে করে কোনো একটা বাচ্চা ওই দিনে খুব সুন্দর উত্তর করেছে, প্রিস যা কিছু জিজ্ঞাসা করেছে বাচ্চারা খুব প্রশ্ন উত্তর সুন্দরভাবে দিয়েছে, তখন কি করে স্যার রজার কি করে, হি হ্যাজ অর্ডার্ড আ বাইবেল টু বি গিভেন হিম নেক্সট ডে, পরের দিন তাকে একটা বাইবেল উপহার দেওয়ার জন্য দেওয়া হয়, ফর হিজ এনকারেজমেন্ট। অ্যান্ড সাম টাইম অ্যাকম্পানিজ ইট উইথ আ ফ্লিস অফ বেকন টু হিজ মাদার, মাঝে মাঝে কি করে বাইবেলের সাথে আ ফ্লিস অফ বেকনও দেওয়া হয়। বেকন বুঝো? হুম, শুকরের মাংস। হ্যাঁ, শুকরের মাংস, মানে ওই এলাকায় যেহেতু ওরা শুকর খায় অভ্যস্ত। দেখো আ সাইড অফ আ পিগ, ঠিক আছে, এটা বেকন বলা হয়। এই যে বেকন যেটা লবণ টবণ দিয়ে ওটা প্রক্রিয়াজাতকরণ করে রাখা হয়, তখন তো ফ্রিজ টিজ ছিল না। দেখো ফ্লিস অফ বেকন ইজ আ, দেখো কিওর্ড সল্টেড সাইড অফ আ পিগ, রাফলি হাফ আ হগ, দ্যাট ইন আ লং স্ট্যান্ডিং ব্রিটিশ ট্রেডিশন ইজ অ্যাওয়ার্ডেড টু ম্যারিড কাপলস হু ক্যান প্রুভ দে হ্যাভ নট রিগ্রেটেড দেয়ার ম্যারেজ, মানে এটা একটা গিফট হিসাবে দেওয়া যায়। তো সেই হিসাবে কী করা হতো, এরকম আ ফ্লিস অফ বেকন তার মায়ের কাছে পাঠিয়ে দিত যে যাও আজকে তোমরা রান্না করে খাবো, এরকম। স্যার রজার হ্যাজ লাইকওয়াইজ অ্যাডেড 5 pounds আ ইয়ার টু দ্য ক্লার্কস প্লেস, ক্লার্ক যে আছে ওই চার্জ যে দেখাশোনা করে তাকেও বছরে 5 পাউন্ড করে তার বেতন বাড়িয়ে দিয়েছে। দ্যাট হি মে এনকারেজ দ্য ইয়ং, এমনকি সে ইয়ংদেরকে এনকারেজ করে কী করার জন্য, টু মেক দেমসেলফ পারফেক্ট ইন দ্য চার্চ সার্ভিস, চার্চ সার্ভিসে যাতে তারা ভালো করে এই জন্য কী করেছে, তাদেরকে এনকারেজ করে। অ্যান্ড হ্যাজ প্রমিসড, এবং প্রতিজ্ঞাও করেছে যে আপন দ্য ডেথ অফ দ্য প্রেজেন্ট ইনকামবেন্ট, হ্যাঁ, ইনকামবেন্ট মানে কি, যে বর্তমানে কাজ করতেছে, ঠিক আছে? তো তাহলে বর্তমান যে প্রিস্ট আছে সে যখন মারা যাবে তখন আরেকজনকে প্রিস্ট বানানো হবে। এইভাবে দেখো বলছে, অ্যান ইনকামবেন্ট মানে হলো কারেন্ট হোল্ডার অফ আ পলিটিক্যাল অফিস, পজিশন অর কর্পোরেট রোল, মানে যিনি এখন বর্তমানে দায়িত্বে আছে তাকে বলা হয় কি, ইনকামবেন্ট। তাহলে বর্তমান যে প্রিস্ট আছে সে প্রিস্টের মৃত্যুতে, অথবা হু ইজ ভেরি ওল্ড, মানে হয়তো বা সে এখন খুব বৃদ্ধ হয়ে গেছে, তাহলে যে হচ্ছে চার্চ সার্ভিসে ভালো করবে তিনি প্রতিজ্ঞা করেছেন তাকে কি করা হবে, টু বেস্টো ইট অ্যাকর্ডিং টু মেরিট, মেরিট অনুসারে তাদেরকে এই প্রিস্ট নিয়োগ দেওয়া হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে কী হবে, ইয়ং যারা আছে তারা খুব ভালো মতো চার্চ সার্ভিস শিখবে যাতে তাদেরকে এই হিসাবে নিয়োগ দেওয়া যায়। মানে মোটামুটি সে তার প্যারিসের একজন মানে কি প্রভাবশালী ব্যক্তি হিসাবে সে কী করে, লোকজনকে সুন্দরভাবে দেখভাল করার চেষ্টা করে। কি কথা বুঝতে পারছো? এবং যা কিছু করা লাগে আর কি, তাদেরকে মানে ডিসিপ্লিন করতে, তাদেরকে এনকারেজ করতে, ধর্মীয় ব্যাপারে বা স্পিরিচুয়াল ব্যাপারে সে সব কিছু করার চেষ্টা করে। তো এটা কি পজিটিভ না নেগেটিভ সাইড অফ স্যার রজার? পজিটিভ। হ্যাঁ, এটা একটা পজিটিভ সাইড, তাই না?
এরপর আসি কি, পজিটিভ। দ্য ফেয়ার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন স্যার রজার অ্যান্ড হিজ চ্যাপলেন। তাহলে সেই প্রিস্ট যে ওই চার্চের সেই চ্যাপলেন এবং স্যার রজারের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। মানে আন্ডারস্ট্যান্ডিং মানে কি, ভালো সমঝোতা আছে, দুইজন দুইজনকে বেশ ভালোই করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি, অনেক সময় এরকমটা থাকে না, দেখা যাচ্ছে যে হচ্ছে প্রিস্ট হয় আর যে হচ্ছে গ্রামের প্রধান হয় তাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে না, একজন আরেকজনকে সবসময় এড়িয়ে যায়, দোষারোপ করে, খারাপ করার চেষ্টা করে, হ্যাঁ, নিজের অথরিটিটাকে দেখানোর জন্য। তাই বলছে যে দ্য ফেয়ার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন স্যার রজার অ্যান্ড হিজ চ্যাপলেন অ্যান্ড দেয়ার মিউচুয়াল অকারেন্স স্যার কনকারেন্স ইন ডুইং গুড, মানে ভালো কিছু করার জন্য তাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, মিউচুয়াল মানে কি সমঝোতা আছে, ইজ দ্য রিমার্কেবল, এটা খুবই উল্লেখযোগ্য। কারণ বিকজ দ্য ভেরি নেক্সট ভিলেজ, কারণ পাশের গ্রামেই সেটা কী নামে পরিচিত দেখো, ইজ ফেমাস ফর দ্য ডিফারেন্স অ্যান্ড কন্টেনশনস দ্যাট রাইজ বিটুইন পার্সন অ্যান্ড স্কোয়ার। পার্সন মানে চার প্রিস্ট, এই পার্সন মানে বুঝো PARSON, পার্সন মানে কি, এটা কি পার্সন মানে কি ব্যক্তি, প্রিস্ট। প্রিস্ট। তাহলে বলছে পাশের গ্রামেই প্রিস্ট এবং স্কোয়ারের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ তাই তো বা দ্বন্দ্ব দেখা গেছে। হু লিভ ইন পারপেচুয়াল স্টেট অফ ওয়ার, যারা মনে হয় যেন সবসময় যুদ্ধে থাকে, একজন আরেকজনকে কীভাবে খারাপ করা যায় সেই কাজ নিয়ে ব্যস্ত। কেমন, দ্য পার্সন ইজ অলওয়েজ অ্যাট দ্য স্কোয়ার অ্যান্ড দ্য স্কোয়ার টু বি রিভেঞ্জড অন দ্য পার্সন। তাহলে যে হচ্ছে প্রিস্ট সে সবসময় স্কোয়ারের নামে দুর্নাম করে, তেমনিভাবে স্কোয়ারও চেষ্টা করে ওই পার্সনের কীভাবে প্রতিশোধ নেওয়া যায়। অ্যান্ড নেভার কামস টু চার্চ, এবং ওই স্কোয়ার কখনো চার্চে আসে না, কারণ পার্সন চার্চে ওই আলোচনা করতে গিয়েই ওই স্কোয়ার সম্পর্কে দুর্নাম করে। একইভাবে ওই স্কোয়ার সেহেতু চার্চে আসে না, সে স্কোয়ার আবার করে কি, দ্য স্কোয়ার হ্যাজ মেড অল ইজ টেনেন্টস অ্যাথিস্ট, তাদেরকে নাস্তিক বানিয়ে ফেলেছে। অ্যান্ড টাইড স্টিলার, টাইড স্টিলার বুঝো, টাইড আসলে কি জিনিস, দেখো চার্চে কি করা হয়, তুমি একটা বছরে যা ইনকাম করবা তার 10/1 দেওয়া হয়, যেটাকে বলে দশমাংশ বলা হয়, বুঝতে পারছো? মানে 1/10 অফ অ্যান অ্যানুয়াল প্রডিউস অর আর্নিং ফর্মালি টেকেন অ্যাজ আ ট্যাক্স ফর দ্য সাপোর্ট অফ দ্য চার্চ। তাহলে যে ট্যাক্স সিস্টেম আসছে কিন্তু এই চার্চের এই সিস্টেম থেকে, যে চার্চটা পরিচালনার জন্য, চার্চের বিল্ডিং বাড়িগুলোকে দেখভালের জন্য, চার্চের যে প্রিস্ট থাকবে সেই প্রিস্টের বেতন দেওয়ার জন্য যারা ওইখানকার প্যারিশনার থাকে তাদের ইনকামের ভিতর থেকে বা তারা যা কৃষিকাজে যা উৎপাদন করে তার থেকে 10/1 দিতে হয় চার্চকে, বুঝতে পারছো? তাহলে টাইড মানে কি, 10% অফ দ্য ইয়ারলি ইনকাম অর প্রোডাকশন, তাই তো 10%, 10% না, তাহলে বলো যেটা কি করা হয় চার্চে দেওয়া হয়। কি কথা বুঝতে পারছো আমার? জি স্যার। জি স্যার। জি স্যার। কি বুঝলা শুনি, একজন বলো শুনি, দেখি তোমাদের মুখ থেকে শুনি কি বুঝলা। হ্যাঁ বলো, সমস্যা কি, মানে বুঝতে পারোনি, তোমরা বুঝেছো কিনা সেটা জানার জন্য আমি বুঝতে পারতেছি, দেখি তোমরা কি করো। কোন প্রোডাক্ট থেকে যেটা উৎপন্ন হয় সেই প্রোডাক্ট থেকে 10% চার্জে দেওয়া হয়। হ্যাঁ মানে সেটা কি কোনো শুধু নির্দিষ্ট এক ব্যক্তি, বছর। মানে ওই এক একজন প্যারিসের এক একটা পরিবারে, তাই তো জি একটা জি। প্যারিসের অধীনে করে 100টা পরিবার আছে, তাহলে প্রত্যেকটা পরিবার বছরে যা আয় করবে বা বছরে যা উৎপাদন করবে তার কত ভাগ দিবে, 10%। 10/1 দিবে, তাই তো 10/1 সে দিবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে 10/1 সে দিবে। এখন তাহলে এটা হচ্ছে টাইড বলা হয়। তাহলে টাইড স্টিলার কারা হবে বলো, স্টিলার কারা হবে? প্রিস্ট না, প্যারিশ। না, যারা দিবে না, যারা দিবে। দিবে না, স্টিলার মানে চুরি করা, মানে যারা দিবে না, মানে সবসময় স্কোয়ার ওই প্যারিসের লোকজনদেরকে উৎসাহিত করে তারা যেন কি চার্চে কোনো টাইড না দেয়, তাই তাদেরকে বানিয়েছে কি, তাকে বলছে কি, দ্য স্কোয়ার হ্যাড মেড অল ইজ টেনেন্টস অ্যাথেইস্ট অ্যান্ড টাইড স্টিলার। বুঝুনি? জি স্যার, এখন বুঝতে পারছি। কি বুঝলা বলো দেখি, যে তাদেরকে চার্চে যেতে নিরুৎসাহিত করে, মানে অ্যাথেইস্ট বানিয়ে দিয়েছে। অ্যাথেইস্ট মানে কি, জি স্যার। নাস্তিক। মানে নাস্তিক। স্যার এখানে বলছে যে স্কোয়াররা হচ্ছে তাদের যারা টিনেন্টস তাদেরকে নাস্তিক বানায়, এবং ওই যে
আম, একটা পার্সেন্টেজ দিতে হয় চার্চে, ওইটাও যাতে না দেয় এই জন্য বলে আর কি। হ্যাঁ, এই জন্য উৎসাহিত করে, যাতে যাতে চার্চ না চলে। কারণ কিসের জন্য? কারণ চার্চের প্রিস্ট এবং স্কোয়ারের মধ্যে কি আছে, একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এই দ্বন্দ্বের গুণে তারা এই কাজটা করে। বুঝতে পারছো? এটা বলা হয়েছে। আরেকদিকে কি করে, অন্যদিকে পার্সন আবার করে কি, হোয়াইল দ্য পার্সন ইনস্ট্রাক্ট দেম এভরি সানডে ইন দ্য ডিগনিটি অফ হিজ অর্ডার। আর ওদিকে প্রিস্ট বা পার্সন চার্চে বসে বসে তার নিজের মর্যাদা, তার ক্ষমতা সম্পর্কে গুণগান করে। অ্যান্ড ইনসিনুয়েট টু দেম অ্যান্ড অলমোস্ট ইন এভরি সারমন দ্যাট হি ইজ আ বেটার ম্যান দ্যান ইজ প্যাট্রন। এবং সে তখন কি করে, নিজেকে বড় করে আর তাদের কাছে বোঝানোর চেষ্টা করে কি, যে ওই তার স্কোয়ারের থেকে সে অনেক বেশি ভালো ভালো মানুষ, বেটার ম্যান। ঠিক আছে তো? এইভাবে দ্বন্দ্ব চলে। এবং মাঝে মাঝে কী হয়, ইন শর্ট মেটার্স আর কাম টু সাচ এক্সট্রিমিটি, এবং এই অবস্থায় দ্বন্দ্বটা মাঝে মাঝে এমন পর্যায়ে চলে আসে দ্যাট দ্য স্কোয়ার হ্যাজ নট সেড ইজ পেয়ার আইদার ইন পাবলিক অর প্রাইভেট দিস হাফ ইয়ার। সে গত হাফ বছর ধরে, সে গোপনে হোক বা প্রকাশ্যে হোক, সে কোনোদিন প্রার্থনাই করে না। যে প্রিস্ট যদি এত খারাপ হয়, তাহলে সে কীভাবে প্রার্থনা শেখাবে? এই ধর্ম করে কোনো লাভ নেই। দেখা যায় সে আর ধর্মই করে না। আর অন্যদিকে কী করে, অ্যান্ড দ্য পার্সন থ্রেটেন্স দি হিম ইফ হি ডাজ নট মেন্ড হিজ ম্যানার টু প্রে ফর হিম ইন দ্য ফেস অফ দ্য হোল কংগ্রিগেশন। ঠিক আছে তো? এবং অন্যদিকে পার্সন আবার কি করে, স্কোয়ারকে হুমকি দেয়, তার আচরণ ঠিক না করে তাহলে সে কি করবে না, যে পুরো তার কংগ্রিগেশনের সামনে, তার এই জনগণের সামনে সে তার জন্য কি করবে না, প্রার্থনা করবে না। তাই তো? তাই বলছে, দেখ, দ্য পার্সন থ্রেটেন্স হিম টু প্রে ফর হিম ইন দ্য ফেস অফ দ্য হোল কংগ্রিগেশন। তো এইভাবে অনেকগুলো, এটা কি স্যার রজারের চার্চের ঘটনা এটা, না পাশের গ্রামের চার্চের ঘটনা এটা? এটা হচ্ছে পাশের গ্রামের পাশের গ্রামে। মানে এটা বলা হলো এই কারণেই, যাতে বোঝানো যায় যে স্যার রজারের চার্চটা খুবই ভালো, এবং তার সাথে এবং তার পৃষ্ঠের সাথে কি ভালো একটা সম্পর্ক আছে। তাই তো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তার এর পাশাপাশি এটাও বোঝানো হয়েছে যে স্যার রজার্সের মতো লোক যদি না থাকে চার্চে, তাহলে চার্চের অবস্থা এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ওই তো একই ঘটনা, যে এরকম লোক আমাদের দরকার আছে। এরকম স্যার রজার আছে বলেই চার্চের, তার বর্তমান চার্চের অবস্থা এমন। তো ঠিক আছে, তারপরে ফিউড অফ দিস নেচার, মানে এই ধরনের দ্বন্দ্ব, দো টু ফ্রিকুয়েন্ট ইন দ্য কান্ট্রি, যদিও গ্রামে প্রায়ই ঘটে বিভিন্ন চার্চে, তাই তো? এগুলো খুবই কি, আর ভেরি ফ্যাটাল টু দ্য অর্ডিনারি পিপল। এগুলো কি সাধারণ মানুষের বিশ্বাসের জন্য খুবই খারাপ। খারাপ না বলো? মসজিদের যিনি ইমাম বা মুয়াজ্জেম যারা থাকেন, তারা যদি নিজেরা মারামারি করে, দ্বন্দ্ব করে, তাহলে ওখানে যারা নামাজ পড়তে যাবে, যে সকল নামাজিরা, তারা কি ধর্ম ঠিকমতো করতে পারবে? বলো, করতে পারবে? ধর্মবোধ কি আসবে? ধর্মবোধ তো আসবেই না। যারা মারামারি করতেছে এরা আবার লোকজনকে কি শেখাবে? বলো। তারপর কি বলছে, দেখো, হু আর সো ইউজ টু বি ড্যাজেলড উইথ রিসেস। হ্যাঁ, তারা মাঝে মাঝে ধন সম্পত্তি দিয়ে হয়ে যায়, ড্যাজেলড হয়ে যায়। দ্যাট দে পে অ্যাজ মাচ ডিফারেন্স টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আ ম্যান অফ অ্যান স্টেট অ্যাজ অফ এ ম্যান অফ লার্নিং। তারা মাঝে মাঝে কী করে, দে পে অ্যাজ মাচ ডিফারেন্স মানে বুঝো, আমরা মোটামুটি আমাদের সমাজে, আমাদের এমনকি মন্দির মসজিদ গির্জাতেও কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সম্মান দেওয়া হয়? যে টাকাওয়ালা নাকি যে সৎ? কাকে বলতো? যে টাকাওয়ালা। হ্যাঁ, টাকাওয়ালাদেরকে আমরা বেশি গুরুত্ব দিই, তাই না? যারা টাকাওয়ালা হয় তাদেরকে আমরা বেশি গুরুত্ব, সে সৎ হোক আর না হোক। এই কারণে যে যদি আমরা সততা বা ভালো গুণটাকে উপস্থাপন না করতে পারি, তাহলে জনগণ ভুল বুঝবে, এবং যার ক্ষমতা আছে, টাকা আছে, মানুষজন তাকেই ফলো করবে। তাই তো? তাইটাই বলা হয়েছে যে মানুষ যদি ধর্ম ঠিক মতো না বোঝানো হয়, তাহলে তারা টাকা পয়সা দিয়ে এত বেশি হতবাক হয়ে যাবে যে তারা, দেখো, দে পে অ্যাজ মাচ ডিফারেন্স টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আ ম্যান অফ অ্যান স্টেট অ্যাজ অফ আ ম্যান অফ লার্নিং, হ্যাঁ, অ্যান্ড আর ভেরি হার্ডলি ব্রট টু রিগার্ড অ্যানি ট্রুথ। দেখো, তাদের কাছে কোনো ট্রুথ আসবেই না, হাউ ইম্পর্টেন্ট সো এভার ইট মে বি। অতএব এটা যতখানি ইম্পর্টেন্টই হোক না কেন, তারা হয়তো সত্যের কাছাকাছি যাবেই না। তারা সবসময় ওই জাগতিক ধন সম্পদ এগুলোকে বেশি গুরুত্ব দিবে। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ প্রিজ টু দেম। ওইতে যে সত্য তাদের কাছে প্রচার করা হচ্ছে, সেই সত্য তারা হয়তো গ্রহণই করবে না, বা সেই সত্য তাদের কাছে যাবেই না। যেমন করে ওই যে পার্সন কি করতেছে, জনগণকে টাইলস স্টিলার বানাচ্ছে, তাদেরকে চার্চে যেতে দিচ্ছে না। তাতে হলো কি, তারা দেখাচ্ছে যে
ওই ধর্ম কর্ম এগুলো করবে না। অ্যান্ড হোয়েন দে নো দেয়ার আর সেভারাল মেন অফ 500 a year হু ডু নট বিলিভ ইট, আরও যখন জানবে যে আমার গ্রামে এরকম অনেক ধনী ব্যক্তি আছে যারা ধর্মে বিশ্বাসী করে না, তখন কেমন হবে বলো? তখন কি যারা আপাতত গরিব টরিব আছে তারা যে যেটুকু ধর্ম পালন করতো সেটুকু কি করবে? হুম, না করবে? সে তারাও ধর্মটাকে মানবে না। তো এইভাবে বলা হচ্ছে যে যদি দ্বন্দ্ব থাকে তাহলে মানুষ কনফিউজড হয়ে যায়। তখন দেখা যায় যে তারা কাকে গুরুত্ব দিবে, ওই পার্সনকে গুরুত্ব দিবে না টাকাওয়ালা মানুষকে গুরুত্ব দিবে? কাকে বলো তো, কাকে ফলো করবে? টাকা হলো। টাকাওয়ালা, কারণ দেখবে টাকাওয়ালা তো ভালোই আছে, টাকাওয়ালা। ধর্মকর্ম কিছুই করে না, কিন্তু দেখা যাচ্ছে ঠিকই সে এ ধর্মে বিশ্বাস করে না, চার্চে আসে না, কিন্তু সে তো বিন্দাস ভালোই আছে, তাহলে আমরা এসে করবো কি অবস্থা? অতএব ধর্ম করতে হলে ধনী গরিব সবাইকে নিয়ে একসাথে যদি বিষয়টাকে করা না যায় তাহলে সেই ধর্ম দিয়ে খুব একটা কাজ হয় না, মানুষের মনে সন্দেহটা থেকেই যায়, ধর্ম বিশ্বাসটা খুব একটা আসে না। কিন্তু স্যার রজার এই কাজটা তিনি খুব ভালো মতো করতে পেরেছেন, যে তিনি একজন ওই গ্রামের সবচেয়ে হয়তো ধন সম্পদালী এবং শক্তিশালী মানুষ, একজন অথরিটেটিভ ম্যান হিসাবেও সে জনগণের সাথে যেভাবে মিশে চলে, যেভাবে তাদের স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তাতে কাজ করে, এটা অবশ্যই একটা পজিটিভ ইফেক্ট বেয়ার করে। তার জন্য মানুষজন তাকে সম্মানও করে, তাতে ভক্তিপূর্ণ ভয়ও পায়। ভক্তিপূর্ণ ভয় বুঝো? ভক্তিপূর্ণ ভয় বুঝো মানে ভয় পাবে, কিন্তু সেই ভয়ের সম্মান ভিতরে ভয় দুইটা। ঘৃণা না, তাই তো? সম্মানের সহিত ভয় পাওয়া, আমরা সম্মান সহিত ভয় পাই না সম্মান অনেককে, থাকবে। বলো? আবার অনেককে ঘৃণা করেও ভয় পাই। তাহলে তুমি কি ধরনের ভয় আমাকে পাবা সেটা হলো বড় কথা। এখন বলো তোমরা আমাকে কি ধরনের ভয় পাও? স্যার আমরা তো ওই সম্মান। সম্মানের সহিত ভয় পাই। আমার প্রথমে এটা মাথায় আসছে। যে আমাকে কি ধরনের ভয় পাও? যে স্যার একটা কথা বলবো, স্যার কিছু মনে করেন না, আমি মনে হয় এখনই মনে এমন গোলাগুলি করে দিব যে তোমার বুক মাথা খুলে উড়াই দিব, নাকি এরকম? তা বলুন তো, এই যে ভয় থাকবে, কিন্তু ভয়টা হতে হবে পজিটিভ ভয়, মানে ফেয়ার কিন্তু একটা পজিটিভ ইয়ার বলা হচ্ছে। একজন বলেছিল যে ভারতের একজন নোবেল পুরস্কার পাইছিল নাকি যেন কৈলাস কি যেন সত্যার্থী নাকি একজন নাম ছিল না, কৈলাস, নোবেল পুরস্কার পাওয়া, তিনি একটা কথা বলেছিলেন যে ফেয়ার ইজ আ পজিটিভ মোটিভেশন, যদি সেটাকে কাজে লাগানো যায় তাহলে সেটা কিন্তু উপকারে আসে। কিন্তু সেই ফেয়ার না থাকাটা, যেমন স্টুডেন্টদের পরীক্ষার ভয়, তারপর হচ্ছে আমরা যারা ধর্ম করি তাদের নরকের ভয়, এই ভয়গুলো কেমন? এই ভয়গুলো কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। এই পড়া না পড়লে স্যার পজিটিভ ভয়। বকা দিবে, এই ক্লাস না করলে স্যার বকা দিবে, এই ভয়গুলো হচ্ছে পজিটিভ ভয়, যে ভয়গুলো তোমাকে ডিসিপ্লিন করে এবং ভালোর দিকে পরিচালনা করে, এই ভয়গুলো দরকার আছে। তো এই জন্য স্যার রজার চেষ্টা করে এই জাতীয় ভয় দিয়ে মানুষকে কীভাবে চার্চমুখী করা যায়। এই যে একজন হয়তো ডিস্টার্ব করছে, চার্চের মধ্যে ডেকে উঠছে, এই জন ম্যাথিউস কী ব্যাপার, কথা বলো কে, হ্যাঁ সাউন্ড করো কেন, কংগ্রেগেশনকে ডিস্টার্ব করো না, এই যে এই কথা, তাহলে দেখা যাচ্ছে ওই একজনকে বকলা মানে আরও 5 জন সতর্ক হয়ে যাবে যে না এই কাজ করা যাবে না, আমাকেও বকতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু ঘটে। আচ্ছা, তো এই হলো আমাদের আজকের এসেটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা কততম এসে হলো? এখনো দুটো আছে, হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ আর ডেথ অফ স্যার রজার। আচ্ছা, তো বোঝা গেল? কোনো সমস্যা আছে কারো বুঝতে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তো দয়া করে এগুলো একটু পড়বা, শিট টিটগুলো পড়ো তো নাকি বলো? অনেক ইয়া দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু পড়লে আশা করি বিষয়গুলো মানে নলেজে আসবে আর কি, হ্যাঁ মাথায় চলে থাকবে, চলমান থাকবে, আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। এখন তোমরা যে কীভাবে পড়তেছো তা তো আমি বুঝতেছি না, ভালোভাবে পড়তেছো তো নাকি রমজান মাসে একটু ছুটি নিয়েছো? না স্যার পড়তেছি। যে স্যার রমজান মাসে ছুটি নিয়েছি শুধু আপনার ভয়ে ক্লাসে ঢুকতেছি নাকি, সেই স্যার রজারের মতো, এই তোমার বাপ আসেনি কে, পরের দিন দেখা তোর বাপ শ্বশুর করে চলে আসবে নাকি, তো এরকম আর কি। স্যার মনে এখনই ক্লাস বন্ধ করে দেয়, আজকে না ক্লাসে ঢুকলে স্যার রাগ করবে, বলে আমি না ঢুকলেই স্যারের রাগ হয় নাকি, এরকম হয় না মাঝে মাঝে? তো শুধু আমার দিনই এরকম হয়, আমি আজকে মিস করলাম উনি স্যার রেগে গেল, তাই তো? সেই ভয়ে এরকম হয় আমার সাথে মাঝে মধ্যে। এরকম ঘটে নাকি, এই জন্য স্যার আমি ক্লাসে ঢুকি, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসটা আমরা আগামী ক্লাসে আমরা পড়ে ফেলবো। এমনি কারো কোনো কথা আছে স্পেশাল? স্যার পিডিএফ গুলো শেয়ার করেন কাইন্ডলি। পিডিএফ কি শেয়ার করা হয়নি?
স্যার গত দিনে একটু দেরিতে মনে হয় ক্লাসটাই হয়নি দেরিতে তোমার। দিয়েছিলাম, কারণ একটা ক্লাস শেষ করে অন্য কাজে আটকাই গেছিলাম, ঠিক আছে? হুম। অতএব যেটা দেওয়ার সেটা দিব। দেওয়া হয়েছে না এ পর্যন্ত যে কয়টা দেওয়ার? অফ দ্য ক্লাব, স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, আর আজকে হলো একটা। সমস্যা নেই, দিয়ে দিব। আসলে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে পিডিএফগুলো আমাকে আবার পুনরায় একটু রিশাফল করতে হয়েছে, আর ক্লাসটাও আমি দেরিতে দিয়েছিলাম সম্ভবত, নাকি জানেন না, আমি খেয়াল নাই। তোমাদের না কোন ব্যাচের জন্য আমি ক্লাসটা সকালে ক্লাস নিয়ে সেই বিকালে দিতে হয়েছিল সন্ধ্যার দিকে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।